আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। স্মৃতির মিনারে সাধারণ মানুষের ঢল। রাজনৈতিক দোলাচলের বাইরে থেকে ভালোবাসতে চান সালাম বরকতদের। আমি এই ভাষায় কথা বলে যতটা শান্তি পাই, পৃথিবীর অন্য কোনো ভাষা সংস্কৃতি কোনো কিছু আমাকে এভাবে আকর্ষণ করবে না। তাদের যে আত্মত্যাগের কথা স্মরণ করার যে বিষয়টি, সেটা আমরা খুব ভালোভাবে এই শহীদ দিবসে উপলব্ধি করি। আজ আমি শুধুমাত্র সেই শহীদদের নয়, বরং সেই শহীদদের মায়েদের, ভাইদের, বোনেদেরও একই সাথে স্মরণ করছি। বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে রাজনীতিকদের অঙ্গীকার। দ্রুত নির্বাচন চায় বিএনপি। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য বললেন জামায়াতে আমির। একটা অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। ওরা মনে করে যে না, আমি বোধহয় লড়াই করে আবার ফ্যাসিবাদ কায়েম করতে পারবো না। ফ্যাসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের সত্য। 21-এর সকাল থেকে জমজমাট বইমেলা, শিশু প্রহর। জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি তুলে ধরতে মেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের স্টল। গ্যাং কালচারে আতঙ্কিত উত্তরাবাসী। সন্ধ্যা নামতেই দাপিয়ে বেড়ায় 8 থেকে 10টি গ্রুপ। 7 নম্বর সেক্টরের ঘটনায় এখনো ধরা পড়েনি মূল অভিযুক্ত। টাঙ্গাইলে নৈশ কোচে ডাকাতির ঘটনায় 3 দিন পর বাসযাত্রীর মামলা দায়ের। অজ্ঞাতনামা 8-9 জন আসামি। 2 নারীর শ্লীলতাহানির অভিযোগ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল থেকে শহীদ মিনারে উপচে পড়া ভিড়। সর্বস্তরের মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই খালি পায়ে ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। সাধারণ মানুষের বক্তব্য, ভাষা শহীদরা দেশপ্রেমের যে তেজ নিয়ে বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই তেজ এখনো ধারণ করে বাঙালি। তাই কথা বলার স্বাধীনতা আবারও ছিনিয়ে নিতে 24এও আন্দোলনে নেমেছিল তরুণরা। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের অনেকেই বলছেন, যে কারণে 1952 সালে রক্ত দিয়েছিল রফিক জব্বাররা, এত বছরেও সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সর্বস্তরে চালু হয়নি বাংলা ভাষা। তবে এবার যাতে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা যায়, যেখানে কথা বলতে আর রক্ত দিতে হবে না, তেমন বাংলাদেশ চান সাধারণ মানুষ। আমি এখানে ফুল দিতে এসেছি বীর শহীদদের। তো অনেকে শহীদ হয়েছে, তাদেরকে সম্মান জানানোর জন্য আজকে এদিকে আসা। আমি এই ভাষায় কথা বলে যতটা শান্তি পাই, পৃথিবীর অন্য কোনো ভাষা সংস্কৃতি কোনো কিছু আমাকে এভাবে আকর্ষণ করবে না। আমরা এমন একটি দেশ চাই যেখানে বহু ভাষার রাষ্ট্র হবে, বহু জাতির রাষ্ট্র হবে এবং সেই রাষ্ট্রে বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষ তাদের সাংবিধানিক অধিকার পাবেন। আদিবাসীরা তাদের সাংবিধানিক অধিকার পাবেন। আদিবাসীরা তাদের ভাষায় লেখাপড়া করতে পারবেন। ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মীরা। শুরুতেই যেতে চাই আরিফুর রহমান সবুজের কাছে। তিনি রয়েছেন শহীদ মিনারে। সবুজ, কোন কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত শহীদ বেদিতে শ্রদ্ধা জানালো সে ব্যাপারে জানাবেন এবং কি অঙ্গীকার জানিয়েছেন তারা? ইশরাত, আজকে যেহেতু শুক্রবার জুম্মার নামাজের দিন এবং এই কারণে এই মুহূর্তে অর্থাৎ 2 থেকে 3 মিনিট আগে আনুষ্ঠানিকভাবে শহীদদের যে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম চলছিল সেটি শেষ করা হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে এখন পর্যন্ত বিভিন্ন সংগঠন কিন্তু আসছেন শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের যে জায়গাটি, সেই শ্রদ্ধা নিবেদনের জায়গাটি তারা পালন করছেন বা শ্রদ্ধা নিবেদন করছেন।
এর আগে প্রথম প্রহরেই আসলে বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে, তারা শহীদ মিনারে এসেছিলেন এবং আজকে সকাল থেকেও বিভিন্ন বিশেষ করে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ছাত্র ইউনিয়ন, বাসদ, সিপিবি সহ অন্যান্য যেই বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা যেটি বলছেন যে ২১-এর যে চেতনা, সেই ২১-এর চেতনার ধারাবাহিকতায় মূলত ৭১ এসেছিল এবং সেই ৭১ এবং ২১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান এসেছে এবং এখন মূলত ৫২, ৭১ এবং ২৪-এর যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে মূলত আগামীর যে বাংলাদেশ, সেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে তরুণদের নেতৃত্বে এবং সেই প্রতিজ্ঞা নিয়েই মূলত সামনের যে পথ চলা, সেই পথ চলায় এগিয়ে যেতে হবে। তবে এখন পর্যন্ত শহীদ মিনারে মানুষের ভিড় রয়েছে, সাধারণ মানুষ বিচ্ছিন্নভাবে আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য এবং ধন্যবাদ আপনাকে সবুজ, সেখানকার খবর জানাচ্ছিলেন। আমরা আমার আরেক সহকর্মী সুমাই ঐশীর কাছে যেতে চাই, তিনিও আছেন শহীদ মিনারের প্রাঙ্গণে। ঐশী, বেলা গড়ানোর সাথে সাথে সাধারণ মানুষের উপস্থিতি এখন কেমন দেখছেন এবং শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা কি বলছেন? ইশরাত, যেমনটি আমাদের আগের সহকর্মী বললেন যে এরই মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের যেই ঘোষণা মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছিল, সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়েছে। এখন বিচ্ছিন্নভাবে সাধারণ জনগণ আসছেন, বিচ্ছিন্নভাবে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তারা অনেকে আসছেন পরিবার নিয়ে, অনেকে বন্ধু বান্ধব নিয়ে এখন বিচ্ছিন্নভাবে ফুল নিবেদন করছেন, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন শহীদের বেদিতে। ভাষা আন্দোলনের যারা শহীদ ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জন্য যারা প্রাণ বিলিয়ে দিয়েছেন, প্রত্যেক শহীদের জন্য কিন্তু সমানভাবে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং একই সঙ্গে তারা কিন্তু বাংলাদেশের জন্য যারা যেমন ২৪-এর গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের প্রতিও তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তারা বলছেন যে আসলে ৫২ ভাষা আন্দোলনে যেই তেজ ছিল তরুণদের মধ্যে, দেশমাতৃকার প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটি কিন্তু এখনও অক্ষত রয়েছে সেই মানুষের মধ্যে। সেই ভালোবাসাটি, সেই দেশের প্রতি সেই কিছু করবার যে অনুপ্রেরণা, সেটি এখনও জাগ্রত, যার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ২৪-এর গণ আন্দোলনে। তবে সকলেরই চাওয়া একান্তভাবে যে যেন কথা বলতে পারার বা বাক স্বাধীনতা হোক বা নিজের মতামত প্রকাশ করবার জন্য হোক, সেটি চাওয়ার জন্য যাতে কোনো রকমের আন্দোলন বা রক্তপাত না হয়, সেরকম একটি সুন্দর বাংলাদেশ সকলেরই প্রত্যাশা। ইশরাত, ধন্যবাদ আপনাকে ঐশী। এর আগে ৫২ ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা প্রাণ দিয়েছেন, সেই বীর সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পর শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। ২১-এর প্রথম প্রহর মনে করিয়ে দেয় মায়ের ভাষার অধিকার আদায়ের বীরত্বগাথা। সেই সঙ্গে ১৯৯৯ সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই ২১ আজ আর শুধু শোক নয়, শক্তি। প্রথম প্রহরে রাত ১২টায় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তিনি। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বেদিতে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পর সর্বস্তরে শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার।
তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 1952 সালের 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। পৃথিবী জুড়ে প্রাণের বিনিময়ে প্রাণের ভাষা বাংলার জন্ম হয়, বীজ বপন হয় আত্মমর্যাদার, ইতিহাসে লেখা হয় হার না মানা বাঙালি জাতির। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা নান্সি। শুনবো একটা ভাষার জন্মকাব্য রচিত হওয়ার পাণ্ডুলিপি, বাঙালির মুখের ভাষা কায়রা নেয়ার অধ্যায়। সইমুনা আর সইমুনা, অন্য কথা কইমুনা, যাই যদি ভাই দিমু সাথেরে যান। আহা, যাই যদি ভাই দিমু সাথেরে যান, এই জানের বদল রাখুম রে ভাই বাপদাদার জবানের মান। শুরুটা 1948 সালে হলেও চূড়ান্ত রূপের দেখা মিলে 1952 ফেব্রুয়ারিতে। চলে গণসংযোগ, অর্থ সংগ্রহ, পোস্টার ব্যানারের কাজ। কই তো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবায়, এখন কও দেখি ভাই, কও দেখি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়? ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। 1952 সালের 21 ফেব্রুয়ারি ধর্মঘট ঠেকাতে আগের দিন সন্ধ্যায় ঢাকায় জারি হয় 144 ধারা। 21 ফেব্রুয়ারি সকাল, একদিকে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে জড়ো হচ্ছে, অন্যদিকে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা স্কুলের শিক্ষার্থীদের সমাবেশে নিয়ে আসছে। ঘড়িতে যখন সকাল 11টা শুরু হয় সমাবেশ। মায়ের ভাষার অধিকার ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ সাহসী যুব সমাজ সাফ জানিয়ে দেয় তারা মিছিল নিয়েই প্রাদেশিক আইন পরিষদে স্মারকলিপি দিবে। 10 জন করে নিষেধাজ্ঞা ভাঙার সিদ্ধান্ত মতো এগিয়ে গেলে শুরু হয় পুলিশের লাঠিচার্জ আর টিয়ারশেল নিক্ষেপ। তপ্ত দুপুরে লড়তে থাকে বাঙালি, এক পর্যায়ে গুলি চালায় পুলিশ। শহীদ হন সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা অনেকে। বিশ্বের দরবারে রচিত হয় ভাষার জন্য জীবন দেয়া এক বীর জাতির নাম। রক্তে রঞ্জিত হয় রাজপথ। সন্ধ্যার পর অনেক শহীদের মরদেহ গুম করে ফেলে পুলিশ। এ অবস্থায় পরদিন শহীদের জানাজা শেষে আবারও শোক মিছিলে পুলিশের গুলি। শহীদ হন আরও অনেকে। দ্রোহের আগুনে আন্দোলন শক্তিশালী হয়। পাকিস্তান সরকার বাধ্য হয় প্রাদেশিক পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে আইন পাশ করতে। পৃথিবী জুড়ে প্রাণের বিনিময়ে প্রাণের ভাষা বাংলার জন্ম হয়, বীজ বপন হয় আত্মমর্যাদার, ইতিহাস লেখা হয় হার না মানা বাঙালি জাতির। আর বাঙালি পেয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির বীরত্বগাথা উপাখ্যান। ফারহানা নান্সি, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে যান রিজভী। সেখানেই বলেন জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। এর আগে দিবসের প্রথম প্রহরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় বিএনপির 21 ফেব্রুয়ারির কর্মসূচি। কবর জিয়ারত শেষে পলাশী মোড় থেকে প্রভাত ফেরিতে অংশ নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চূড়ান্ত গণতন্ত্রের পথে যাওয়ার জন্য আমরা সেই পথ দিয়ে আমরা হাঁটছি। আমরা আমাদের দাবিগুলি বলছি। দাবিগুলো যে একটা অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। কারণ বিগত 17 বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল এগুলোকে ধ্বংস করা, যারা গণতন্ত্র চেয়েছে ধ্বংস করার চেষ্টা চলেছে। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে জাতির হৃদয়ে বেঁচে থাকবেন ভাষা শহীদরা। তাদের ভুলে গেলে শহীদদের অবমাননা করা হবে। তিনি আরো বলেন, 52তে যারা লড়াই করেছেন তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। একইভাবে 24-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে। সেই
1952 সালে ফেসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না, ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসে শুধু 52-তে নয়, এটি আগে পরে বারবার ঘটে আসছে। এর পরিসমাপ্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। অমর 21শে বইমেলার 21তম দিন আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল 7টা থেকে শুরু হয়েছে মেলা। অন্যান্য বছরের তুলনায় এদিন মেলায় আগতদের ভিড় কম দেখা গেছে। সরকারি এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ক্রেতা সমাগম না থাকায় হতাশ বিক্রেতারা। তবে বেলা বাড়ার সাথে সাথে মেলায় ক্রেতাদের ভিড় বাড়বে প্রত্যাশা। এদিকে সকাল 11টায় শুরু হয়েছে শিশু প্রহর। বিভিন্ন রাইড, গল্পে আসর, বিজ্ঞানভিত্তিক ম্যাজিক শো উপভোগ করছে শিশুরা। তবে অভিভাবকদের অভিযোগ, শিশুদের উপযোগে খুব বেশি বই নেই মেলায়। সকালে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয় স্বরচিত কবিতা পাঠের আসর। বেশিরভাগই মানুষ আসে একটু ছবি টবি তোলার জন্য আর ঘোরাফেরা করার জন্য। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারতেছিলাম না, আজকে অবশেষে আসতে পেরেছি। জ্ঞানের যে বিষয়টা, বইয়ের বিকল্প নেই, তো এই জন্যই বই মেলা নিয়ে আসা এবং বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া। বই মেলায় বই দেখেছি কাজী নজরুল ইসলামের, আর হলো কি যেন আরো বিভিন্ন বই দেখছি। ছুটির দিনটা আমরা 21শে ফেব্রুয়ারিটা যেভাবে কাটানো দরকার, বাচ্চাদেরকে এই সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা, তাদেরকে পরিচিতি ঘটাই দেওয়া, এটাই আমরা চাচ্ছি আর কি। দর্শক, বইমেলার আরো খবরাখবর জানবো। আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু সেখানে রয়েছেন। টিপু, বেলা 1টায় তো শিশু প্রহর শেষ হলো, বেশ কিছুক্ষণ আগেই শেষ হলো শিশু প্রহর। এখন পাঠক লেখকদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের আনাগোনা কেমন দেখছেন? সকাল থেকেই তো অনেকেই শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন শহীদ বেদিতে, তারা কি ফিরছেন কিনা বইমেলায়? ইসরাত, কিছুক্ষণ আগে শিশু প্রহর শেষ হয়েছে, কিন্তু মেলায় শিশুদের যে পদচারণা সেটি এখনও উল্লেখযোগ্য। এবং আপনি বলছিলেন যে শহীদ বেদিতে যারা ফুল দিতে গিয়েছেন, শ্রদ্ধা জানাতে গিয়েছেন, তারা এখানে আসছেন কিনা, এবং আসলে এখন তারাই এই মেলায় ঢুকছেন। মূলত তারা আগে শহীদ মিনারে যাচ্ছেন, ফুল দিচ্ছেন, তারপরে এখানে ঢুকছেন। এবং মেলায় কিন্তু এখন বেশ দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এই সকাল 7টা থেকে মেলা শুরু হয়েছে, কিন্তু দুপুর 12টা পর্যন্ত খুব বেশি মানুষের আনাগোনা না থাকলেও 12টার পরে কিন্তু ধীরে ধীরে মেলায় মানুষের যে সমাগম, যে পাঠক বা ক্রেতা সাধারণ তাদের যে সমাগম, সেটা কিন্তু বেড়েই চলেছে। এবং আপনি জানেন যে আজকে শুক্রবার এবং একই সাথে জাতীয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো সব কিছুকে মিলিয়েই কিন্তু মানুষের যে কাঙ্ক্ষিত যে ভিড়টি ছিল, সেই ভিড় কিন্তু ধীরে ধীরে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। এবং বলা যায় যে এই কিছুক্ষণ পরেই জুমার নামাজ রয়েছে, এবং সেই নামাজের পরে হয়তো মেলায় প্রাঙ্গণে মানুষ আরও ভিড় বাড়বে এবং মানুষ আসবেন, এবং রাত 9টা পর্যন্ত এই মেলাটি চলবে। তো বলাই যেতে পারে যে কিছুক্ষণ পরে হয়তো মেলার যে ভিড় সেটি আরও বাড়বে। ইসরাত, ধন্যবাদ আপনাকে টিপু। জুলাই বিপ্লবের প্রতিচ্ছবিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবারের বইমেলায় রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি স্টল। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই স্টলে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থী। জুলাই বিপ্লবের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে একাট্টা আয়োজক অংশগ্রহণকারীরা। তারা জানান, আন্দোলনের মর্ম যেন বেহাত না হয়, সেজন্যই এই উদ্যোগ। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। পরশু নয়, কালই লং মার্চ টু ঢাকা। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, কিংবা মাতৃভূমি অথবা মৃত্যু, এমন নানা স্লোগানে সজ্জিত বইমেলার স্টল। বৈষম্য বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের এই স্টলে থাকছে জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা সকল বই। এবারের মেলায় প্রকাশিত এসব বই পাওয়া যাচ্ছে এই স্টলে। প্রতিদিনই স্টলটিতে ভিড় করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতা ও দর্শনার্থীরা। জুলাই বিপ্লবের গল্পগাথা ফুটে উঠেছে বই আর স্টলের নকশায়। কয়েকদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, আমি দেখেছিলাম, আমার বাসার সামনে দিয়েও গিয়েছে। এটা এখন বইতেও চলে এসেছে।
এসেছে, ভালো লাগছে ব্যাপারটা দেখতে। আমার বই মেলা খুব ভালো লাগে, আর আমার মানে কমিক্স টাইপের বইগুলো বেশি ভালো লাগে। আমি দুইটা বই কিনেছি, একটা হলো ট্রেন টু ঢাকা আর একটা হলো জুলাই বিপ্লব। আমি মূলত বগুড়া থেকে ঢাকায় আসছি, আর এখানে আসা মূলত এই স্টলটার জন্য। ইতিহাস তো আমরা ছোটবেলায় পড়েছি, কিন্তু যে ইতিহাসের সাক্ষী সেই ইতিহাসের ছবিগুলো সবসময় ভাসে আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে একটু দেখব, যে বইগুলি ভালো লাগে আমি কিনবো। এই যে গ্রাফিতি, এক একজনের মনের যে কথাগুলো মনের থেকে আসা যে এঁকেছে, এই গ্রাফিতিটা, এটা আমি এটা নিতে এসেছি। ফ্যাক্টস খুঁজছি যে কি ঘটেছে এক্স্যাক্টলি, যা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। অন্য কোনো কিছু ইটস ওকে, অন্য কোনো কিছু তো আমি জানবই, কিন্তু এটা ছিল আমার প্রধান সার্চ ওদের সঙ্গে, যে আমি ওরকম বই কিনতে চাই এবং সে বই পেয়েছি। চোখে দেখা বিপ্লবের সেই অগ্নিঝরা দিন বইয়ের পাতায় ঠাঁই পেয়েছে। এর মাধ্যমে সবাই জানতে পারবে স্বৈরাচারীর পতনের গল্প, যা অন্যরকম ভালো লাগার অনুভূতি লেখকের কাছে। এই লেখাগুলোর পিছনে যে ঘটনাগুলো, সেগুলো মনে করলে আর ভালো লাগে না, কারণ হয়তোবা স্মৃতি মানুষ ভুলে যায়, কিন্তু লেখা কখনো ভোলা যায় না। আমার অনুভূতি, এই জন্য আমি লিখলাম আমার দেখা স্বাধীনতা 24-এর গণ অভ্যুত্থান বইটি। আমি যা কিছু দেখেছি আমি তাই এই বই ফুটিয়ে তুলেছি। এখানে যমুনা টিভির কথাও বলা আছে। তারা যা স্বপ্ন দেখে দেয়ালে এঁকে দিয়েছে, এখন প্রত্যেকটা দেয়াল হচ্ছে যে আমাদের বাংলাদেশের আপনি সংবিধান মনে করতে পারেন। জুলাই অভ্যুত্থানের পরেও চ্যালেঞ্জ রয়ে গেছে। চ্যালেঞ্জটা হলো শিক্ষা প্রতিষ্ঠানকে মানে সন্ত্রাসমুক্ত করতে হবে। জুলাই আন্দোলনের ইতিহাস প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারীরা। জুলাই গণ অভ্যুত্থানের বই আমরা সব বিভিন্ন প্রকাশনা থেকে এক করেছি, এক জায়গায় আনতে পেরেছি। অনেক বই আছে, জুলাই রিলেটেড বই আছে, কবিতা আছে। মানুষজন আসছে, অনেক আগ্রহ নিয়ে বই দেখছে। কার্ড দেখায় পরিচয় দিচ্ছে, দেখো আমি দুইটাই মুক্তিযোদ্ধা, আমি 24 মুক্তিযুদ্ধ করছি, 71 মুক্তিযুদ্ধ করছি, এবং সে এখানে বসে আমার সাথে বসে তার ভিতরের ক্ষোভ থাকলে সেটা আমাদের জানাচ্ছে, তার ভেতরের কোনো পরামর্শ থাকলে সেটা আমাদের জানাচ্ছে। যে শহীদের রক্তে উর্জিত হয়েছে জুলাই বিপ্লবের সাফল্য, সেই শহীদ ও আহতদের ত্যাগের কথা জানান দিতেই সামনের দিনেও বই ও ইতিহাসের মাধ্যমে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা থেকে রাজশাহীগামী নৈশকোচে ডাকাতি ও 2 নারীর শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়েছে। গতরাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা 8-9 জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং 395, 387 পেনাল কোড 1860-এর মামলা রুজু করা হয়। এর আগে 17 ফেব্রুয়ারি রাতে রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাসে গাজীপুরের চন্দ্রা থেকে ওঠে একদল ডাকাত। গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানি করে। দর্শক, নিকারজনক এই ঘটনার বিস্তারিত তথ্য জানবো। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শামীম আল মামুন। শামীম, এই ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবেন আমাদের, এবং কিভাবে এই ডাকাতির ঘটনা ঘটলো এবং 2 দিন পরে এসে কেন মামলা দায়ের করা হলো? ইশাতে আপনি জানেন যে গত 3 দিন আগে কিন্তু নাটোরের বড়ই গ্রামের যে রাজশাহীগামী বাসটি ছিল, সেই বাসটিতে কিন্তু একদল ডাকাত চন্দ্রার যে হাইটেক পার্ক রয়েছে সেই হাইটেক পার্কের সামনে থেকে ডাকাত দল উঠে, এবং ডাকাত দল ওঠার পর কিন্তু চন্দ্রা মোড়ে এসে তারা 10-15 মিনিট বিশ্রাম নেওয়ার পরে সেখান থেকে আবার নতুন করে আবার 3-4 জন ডাকাত দল উঠে, এবং ডাকাত দল ওঠার পরে যখন টাঙ্গাইলের দিকে এবং রাজশাহীগামী যে বাসটি যখন ছাড়ে তার পরপরই কিন্তু সেই ডাকাত দল সেখানে তারা আক্রমণ চালায়, এবং আক্রমণ চালিয়ে গাড়ির যে চালক এবং হেল্পার তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এবং নিয়ন্ত্রণে নেওয়ার পরপরই কিন্তু ডাকাত দল সেখানে বিভিন্ন যে যাত্রীরা ছিল তাদের কাছ থেকে যে স্বর্ণালংকার, নগদ টাকা সবকিছু কিন্তু নিয়ে নেয়, এবং গাড়িটি কিন্তু চলন্ত অবস্থায় থাকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সেখানে যে কয়েকজন নারী যাত্রী ছিল তাদের সাথে কিন্তু তারা অপ্রীতিকর ঘটনা ঘটায়, তাদের শ্লীলতাহানি করে, এবং আজকে যখন মির্জাপুরের ওসির সাথে কথা বললাম মোশাররফ হোসেন, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে গত 3 দিন যাবত যে ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনার পরপর কেউ কিন্তু মামলা করতে আসেনি, এবং মামলা না করার কারণেই কিন্তু এই মামলার দেরি হলো, এবং ওমর ফারুক নামে যে লোক রয়েছে প্রত্যক্ষদর্শী যিনি বাসে যাত্রী ছিলেন, তিনি কিন্তু নাটোর থেকে তাকে এনে নিয়ে তারপরে
হচ্ছে যে মির্জাপুর থানায় কিন্তু আজকে মামলা করা হয় এবং তিনি মামলা দায়ের করেন এবং অজ্ঞাতনামা হিসেবে মামলা দায়ের করেন। আর একটি বিষয় জেনে রাখি, এই ঘটনা কিন্তু আজকেই নয় বা গতকালকেই নয়, এর আগেও অনেক ধরনের ঘটনা ঘটেছে এবং এই যেহেতু মহাসড়ক হচ্ছে 60 কিলোমিটারের একটি বড় মহাসড়ক, যার ফলে হচ্ছে যে এই মহাসড়কে কিন্তু বড় ধরনের এই ধরনের ডাকাতির ঘটনা অনেক সময় ঘটে থাকে। ঈশ্বর জান, ধন্যবাদ আপনাকে শামীম। জুলাই অভ্যুত্থান সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার সুযোগ তৈরি করেছে। 52-র পাশাপাশি 24-কেও ধারণের কথা বললেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সাংস্কৃতিক সমতা নিশ্চিত এবং নিজের ভাষায় শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব দেন পররাষ্ট্র সচিব। বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ভালো মানের পাঠ্যপুস্তক, প্রবন্ধ, গবেষণা জার্নাল খুবই কম। এতে শিক্ষার্থীদের নিজ ভাষায় জ্ঞান অর্জন এবং ব্যবহারিক দক্ষতা বাড়ানো কঠিন। দেশের টেকসই আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলা ভাষার চর্চা গুরুত্বপূর্ণ। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের প্রশংসা করেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর ডক্টর সুসান ভাইজ। বিভিন্ন দেশের নাগরিক ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। The July-August 2024 revolution and the supreme sacrifices of the young people have provided a unique opportunity to establish equality and justice and to eliminate all forms of discrimination, including cultural exploitation. Current interim government led by Honorable Chief Advisor Dr. Mohammad Yunus remains committed to upholding these ideals by fostering national unity. চকবাজারের চুরিহাট্টা অগ্নিকাণ্ডের ৬ষ্ঠ বছর আজ। শোকাবহ দিনটি স্মরণে সকালে চুরিহাট্টা শাহী মসজিদের সামনে সমবেত হন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এ সময় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন দাবি দাওয়া গণমাধ্যমের সামনে তুলে ধরে। তাদের অভিযোগ, আসামিরা যাতে মুক্তি পায় সেভাবেই কৌশলে দায়ের করা হয়েছে মামলাগুলো। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে পুনঃ তদন্ত দাবি করেন ভুক্তভোগীরা। একই সাথে অগ্নিকাণ্ডের পর রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংক থেকে আসা ৩০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়ার দাবি তোলা হয়। বিগত সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি দিলেও সেসব ছিল অস্থায়ী। অবিলম্বে চাকরি স্থায়ীকরণের দাবি তোলা হয়। একই সাথে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়। পুরো ফ্যামিলিটা আমার বাবা চালায়, তো এরকম অনেক ফ্যামিলিরই এরকম হয়েছে, ক্ষতি হয়েছে। এই ক্ষতিগুলো যেন সরকার এটাই করে দেয়। খুব কষ্টে দিন যাপন করতেছি। আমার যেমন আমার বাবা মারা গেছে, এখন আমার মায়েরও ক্যান্সার হয়ে গেছে। বিভিন্ন ব্যাংক যে আমাদেরকে অনুদান দিতে যে সরকারকে টাকাটা দিয়েছে 30 কোটি টাকা, সে টাকাও কেউ পায় না। রাষ্ট্রপক্ষের উকিল বলে, ভাই আমাদেরকে টাকা না দিলে তো ভাই মামলা আপনারা জিততে পারবেন না। আমাদের কাছ থেকে টাকা নেয়, আসামি পক্ষের কাছ থেকে আপনার মোটা অঙ্কের টাকা দাবি করে আমাদের সামনে। তাহলে এখানে আইন আমরা বিচারটা কই পাবো? উত্তরায় গ্যাং কালচারে আতঙ্কগ্রস্ত স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা নামলে রাস্তায় নামে টঙ্গী, আবদুল্লাপুর আর হাউস বিল্ডিং থেকে আসা একটি গ্রুপ। এদিকে ৭ নম্বর সেক্টরে আলোচিত হামলার ঘটনায় ৫ জন গ্রেপ্তার হলেও ভুক্তভোগীর দাবি এখনো ধরা পড়েনি মূল কালপ্রিট। বেশ কয়েকটি মোটরসাইকেল একযোগে উচ্চ শব্দে হর্ন বাজিয়ে দাপিয়ে বেড়ানো গ্যাং কালচারের পুরনো রেওয়াজ। এই গ্যাংয়ের বিরুদ্ধে কথা বললেই যেন প্রাণে বাঁচা দেয়। গেল 17 ফেব্রুয়ারি এই গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদেই কাল হয় মেহবুল হাসান ও নাসরিন আক্তারের। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন মেহবুল। পুলিশ পুরো গ্যাংকে ধরার কথা বললেও নাসরিন জানালেন মূল হোতা এখনো ধরা পড়েনি। জার্সি পরা যে ছেলেটা ছিল, ভিডিওতে দেখতেন, ওই ছেলেকে এখনো ধরতে পারেনি। তো ছেলেটাই হচ্ছে এত কিছু উস্কাই রামদানি দাঁড় করাইছে। ঘটনার পর থেকে উত্তরার ৭ নম্বর সেক্টর সহ আশেপাশের বাসিন্দারা এখনো আতঙ্কিত। খোঁজ নিয়ে জানা গেল উত্তরায় এরকম গ্যাংয়ের সংখ্যা ৮ থেকে 10টিরও বেশি, কিন্তু ভয়ে এসব গ্যাংয়ের ব্যাপারে কেউ মুখ খুলতে নারাজ। আমরা উত্তরাবাসী খুবই আতঙ্কিত। আমরা এখানে যে ব্যবসা করতেছি এটা আমাদের জন্য মনে হচ্ছে যে ট্রাপ।
আজকে আমি যেন আপনার সাথে একটা কথা বলবো, কাউকে দেখছি এটা বলবো, কালকে যেন আমি এখানে ব্যবসা করতে পারবো কিনা এটা সিকিউরিটি ভাই কেউ দিতে পারবে না। স্থানীয়রা জানায় ৫ আগস্টের পর অল্প কিছুদিন বন্ধ থাকলেও গত ৩ থেকে ৪ মাস ধরে আবারও বেড়েছে এই গ্যাং উৎপাত। আব্দুল্লাপুর, হাউস বিল্ডিং এবং টঙ্গী থেকে পরিচালিত হয় এইসব গ্যাং। গ্যাঞ্জাম মারামারি দরাদরি মানে প্রায় এখানে হয়, ওখানে হয়, ওই স্কুলের সামনে হয়, গ্যাঞ্জাম হয় সব সময়। জোরে জোরে হুন্ডার বাজায়, তখন আতঙ্কর বাঁধে থাকে, তখন থাকলে কেউ প্রতিবাদ করার লোক থাকে না। ওরা বিভিন্ন গ্রুপ, একবার একটা গ্রুপ আসলো ৫-৭ জন, আবার অন্য একটা গ্রুপ আসলো ৮-১০ জন, আবার আসলো 2 জন। গেল কয়েক মাসের ঘটনা বিশ্লেষণে মোহাম্মদপুরের পর সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা ধরা হচ্ছে উত্তরাকে। গেল ৪ মাসে ভীতি প্রদর্শন করে এমন চাঁদাবাজি, ছিনতাই আর হামলার খবর পাওয়া গেছে অন্তত ৮টি। অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ডেভিল হান্টে ধরা পড়ছে কোন ডেভিলরা? সাঁড়াশি অভিযানের একটা অর্থ আছে, কিন্তু সাঁড়াশি অভিযান যদি মুখ দেখে পরিচালিত হয়, কারো জন্য অভিযান, কাউকে নিষ্কৃতি দেওয়া, অভিযানের বাইরে রাখা, এই বাস্তবতার ভিত্তিতে বা এই বৈশিষ্ট্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল তৈরি হবে না। পুলিশের করা তালিকা অনুযায়ী সারা দেশে ২৫০ কিশোর গ্যাং গ্রুপের মধ্যে রাজধানীতেই এই গ্যাংয়ের সংখ্যা ১২৭টি, যারা সক্রিয় হচ্ছে আবারও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।